এই তার মানুষ হওয়ারই মাইক্রো মাস্টারি বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে কোনো নতুন দক্ষতা দ্রুত আয়ত্ত করা যায়, সেগুলোকে ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ ইউনিটে ভাগ করে শুরু করার ভয় কাটিয়ে এবং শেখার প্রক্রিয়ার মধ্যেই তাৎক্ষণিক পুরস্কার খুঁজে নিয়ে। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। পারভেজ ছিল একদম সাধারণ একটা ছেলে, খুব দ্রুতও নয় আবার খুব ধীরও নয়। কলেজ শেষ হয়েছে 2 বছর হলো, আর এখন সে একটি প্রাইভেট অফিসে ছোটখাটো চাকরি করছে। প্রতিদিন সকালে একই রুটিন, অ্যালার্ম, তাড়াহুড়ো করে গোসল, বাস ধরা এবং কম্পিউটারের সামনে বসে পড়া। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও তার মনের গভীরে একটা নির্দিষ্ট শূন্যতা ছিল। সে অনুভব করত যে সে কিছু শিখতে চায়, এমন কিছু যা সে উপভোগ করবে। কিন্তু যখনই সে নতুন কিছু শুরু করার কথা ভাবত, তখনই ভয় তাকে ঘিরে ধরত। এটা আমার কাজ নয়, এটা শিখতে তো বছর লেগে যাবে, মানুষ আমার চেয়ে অনেক ভালো। একদিন অফিসের লাঞ্চ ব্রেকের সময় সে তার সিনিয়র হাসানকে গিটার বাজাতে দেখে। হাসান খুব স্বাচ্ছন্দ্যে তারে সুর তুলছিল এবং আশেপাশে বসে থাকা লোকজন সেটা উপভোগ করছিল। পারভেজ অবাক হল, কারণ সে কখনোই হাসানকে ক্লাসিক্যাল মিউজিক বা কোনো বিশেষ প্রশিক্ষণের কথা বলতে শোনেনি। পারভেজ সাহস সঞ্চার করে জিজ্ঞেস করল, স্যার, আপনি গিটার কোথায় শিখলেন? কত বছর সময় লেগেছে? হাসান হাসল এবং বলল, সত্যি বলবো, আমি কখনোই পুরো গান শেখা দিয়ে শুরু করিনি। পারভেজ আরও বিভ্রান্ত হয়ে গেল। হাসান ব্যাখ্যা করল যে যখন সে গিটার কিনেছিল তারও মনে হয়েছিল যে প্রথমে নোটস, তারপর স্কেল, তারপর থিওরি, এসব খুব কঠিন। কিন্তু তার এক বন্ধু তাকে একটি ছোট্ট কৌশল বা ট্রিক বলে দিয়েছিল, শুধু 4টে কর্ড বা কর্ডস শেখা এবং একটা নির্দিষ্ট স্ট্রামিং প্যাটার্ন শেখা, ব্যাস এটুকুই। সেই দিনই হাসান 2-3টে পপ গান বাজিয়ে খেলেছিল, লোকজন তার প্রশংসা করেছিল, সে এটা উপভোগ করেছিল এবং ঠিক তখনই তার মন এটার সাথে জুড়ে গিয়েছিল। সেদিন বাড়ি ফেরার পথে পারভেজ বারবার এই কথাটাই ভাবছিল, সত্যিই কি যে কোনো দক্ষতা শেখার এমন কোনো সহজ পথ আছে, এমন একটা পথ যা শুরুতেই আত্মবিশ্বাস এনে দেয়? তার মনে হলো হয়তো এটাই তার সবচেয়ে বড় সমস্যা। সে সবসময় সম্পূর্ণ প্রস্তুতির চক্রে আটকে যেত এবং কখনোই শুরুটা করতে পারত না। কয়েকদিন পর পারভেজ ঠিক করল যে সে রান্না শেখার চেষ্টা করবে। কারণটা খুব সহজ ছিল, সে প্রতিদিন বাইরের খাবার খেয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু যেই সে ইউটিউব খুলল, সেই পুরনো অনুভূতিটা আবার ফিরে এলো। কাটার কৌশল, মশলা বোঝা, টাইমিং, তাপমাত্রা নিয়ে হাজার হাজার ভিডিও। তার মনে হলো এটা তো একটা সম্পূর্ণ বিজ্ঞান, আমি কিভাবে শিখব? ঠিক তখনই তার হাসানের কথা মনে পড়ল। পুরো গান নয়, মাত্র 4টে কর্ড। পারভেজ নিজেকে প্রশ্ন করল, রান্নাতেও যদি কোনো এন্ট্রি ট্রিক বা প্রবেশের কৌশল থাকে তবে সেটা কি হবে? সে ইন্টারনেটে সার্চ দিল বিগিনার কুকিং কনফিডেন্স ট্রিক। বেশ কিছু ভিডিও দেখার পর সে একজন শেফের ভিডিও পেল। শেফ বলছিলেন, যদি আপনাকে মাত্র একটা জিনিস নিখুঁত করতে হয় তবে সেটা হলো অমলেট। প্যানের সঠিক তাপ, ডিম ফেটানোর কায়দা এবং কবজির সামান্য একটা মোচড়। পারভেজের কাছে এটা অদ্ভুত লাগল। সে ভাবল, শুধুমাত্র একটা অমলেট, এটা দিয়ে কি হবে? তবু সে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। পরের রবিবার সে ডিম কিনে আনল, একটা ননস্টিক প্যান নিল এবং ভিডিওটা বারবার দেখে সেই একটা জিনিসই প্র্যাকটিস করতে শুরু করল। প্রথম 2টো অমলেট নষ্ট হয়ে গেল, তৃতীয়টা একটু ভালো হলো। চতুর্থবারে যখন সে তার কবজিটা সামান্য ঘোরালো, অমলেটটা ঠিক একজন পেশাদার শেফের মতো প্যানে পিছলে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেদিন অমলেট খাওয়ার সময় সে যে আনন্দ পেয়েছিল তা শুধু স্বাদের ছিল না, এটা ছিল আমি এটা করতে পারি, এই অনুভূতির আনন্দ। সেদিন সন্ধ্যায় সে সবজি রান্ধারও সাহস সঞ্চার করল। ভয় ছিল, কিন্তু এখন আর ততটা নয়, কারণ তার কাছে একটা ছোট্ট প্রমাণ ছিল যে সে শিখতে পারে। কয়েক সপ্তাহ পর পারভেজের জীবনে একটা ছোট্ট পরিবর্তন আসতে শুরু করল। এখন সে নতুন কোনো জিনিস দেখলে সাথে সাথে পিছিয়ে যেত না। সে জিজ্ঞেস করত, এটার জন্য এন্ট্রি ট্রিক বা প্রবেশের কৌশল কি হতে পারে? অফিসে তাকে নতুন সফটওয়্যার শিখতে হলো। আগে হলে সে আতঙ্কিত হয়ে পড়ত, কিন্তু এবার সে তার সিনিয়র শাহবাজকে জিজ্ঞেস করল, কাজটা চালু করার জন্য যদি আমাকে মাত্র একটা জিনিস আয়ত্ত করতে হয় তবে সেটা কি হবে? শাহবাজ তাকে বলল, শুধু একটা নির্দিষ্ট শর্টকাট এবং রিপোর্ট তৈরি করার পদ্ধতিটা শেখো। পারভেজ ঠিক সেটাই করল এবং মাত্র 2 দিনের মধ্যে সে কাজ শুরু করে দিল। ধীরে ধীরে পারভেজ বুঝতে শুরু করল যে একজন বিশেষজ্ঞ এবং একজন নতুনের মধ্যে পার্থক্য সবসময় কঠোর পরিশ্রমের নয়, বরং এন্ট্রি পয়েন্ট বা প্রবেশের দরজা। বিশেষজ্ঞরা প্রায়শই অজান্তেই সেই সহজ দরজা দিয়ে প্রবেশ করেছেন, কিন্তু নতুনদের পুরো রাজপ্রাসাদ দেখানো হয়, আর সেই বিশাল প্রাসাদ দেখেই মানুষ ভয় পেয়ে যায়।
একদিন পারভেজ তার গ্রামে গেল। সেখানে তার ছোট ভাই বা কাজিন মুসা পড়াশোনা থেকে পালিয়ে বেড়াত। সবাই বলতো মুসার পড়াশোনায় কোনো আগ্রহ নেই। পারভেজ তার সাথে কথা বলল। দেখা গেল মুসা অঙ্ককে ভয় পায়। পারভেজ তাকে জিজ্ঞেস করল, আমি যদি তোমাকে অঙ্কের মাত্র একটা পদ্ধতি দেখাই যা দিয়ে তুমি সাথে সাথে প্রশ্নের সমাধান করতে পারবে, তুমি কি করবে? মুসা সন্দেহের দৃষ্টিতে তাকালো, কিন্তু রাজি হল। পারভেজ তাকে পার্সেন্টেজের একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিল। কোনো লম্বা গণনা ছাড়াই মুসা দুটো প্রশ্নের সমাধান করল এবং তার চোখে একটা চকচকে ভাব ফুটে উঠল। যে ছেলেটা অঙ্কের খাতা খুললেই বিরক্ত হতো, সে এখন নিজেই প্রশ্ন খুঁজছিল। সেদিন পারভেজ বুঝতে পারল যে একটা এন্ট্রি ট্রিক শুধু দক্ষতা বদলায় না, এটা চিন্তা ভাবনাও বদলায়। পারভেজ তার ডায়েরিতে লিখল, শুরুতে যখন একটা জয় পাওয়া যায় তখন মন শেখার জন্য প্রস্তুত হয়ে যায়। আগে সে প্রতিটি দক্ষতাকে একটা পাহাড়ের মতো দেখত, এখন সে শুধু প্রথম সহজ বাঁকটার খোঁজ করত। কয়েক মাস পর পারভেজ পাবলিক স্পিকিং শেখার কথা ভাবল। মঞ্চ, মানুষ, সবার চোখ তার দিকে, এটা ভাবলেই সে ঘেমে যেত। কিন্তু এবার সে কোনো পুরো কোর্সে ভর্তি হল না। সে তার এক বন্ধুকে জিজ্ঞেস করল যে ভালো কথা বলতে পারে। বন্ধুটি বলল, শুধু একটা ট্রিক মনে রেখো, প্রথম 30 সেকেন্ডে একটা ছোট গল্প বলো। মানুষ কানেক্ট করে বা সংযোগ অনুভব করে। অফিসের একটা মিটিংয়ে পারভেজ ঠিক এটাই করল। তার গলা কাঁপছিল, কিন্তু গল্পটা বলার সময় সে নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগল। মিটিংয়ের পর একজন বলল, তুমি আজ ভালো বলেছ। ওই একটা লাইনই তার জন্য যথেষ্ট ছিল। এখন পারভেজ বুঝতে পেরেছিল যে এন্ট্রি ট্রিক কোনো জাদু নয়। এটা কঠোর পরিশ্রমকে দূর করে না, কিন্তু ভয় কমিয়ে দেয়। এটা বলে, পুরো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, আগে শুধু ভেতরে এসো। যখন মানুষ ভেতরে আসে, পথগুলো নিজের থেকেই দেখা দিতে শুরু করে। পারভেজের জীবন হঠাৎ নিখুঁত হয়ে যায়নি। সে আজও ভুল করত, সে আজও অনেক কিছু জানত না, কিন্তু এখন সে শুরু করতে ভয় পেত না। সে জানত যে প্রতিটি বড় যাত্রার একটা ছোট গেট বা দরজা থাকে, আর যদি সেই দরজাটা খুঁজে পাওয়া যায় তবে যাত্রাটা উপভোগ্য হয়ে ওঠে। একদিন সন্ধেবেলা সে তার ঘরে বসেছিল। গিটারটা তার কাছে ছিল না, কিন্তু সে মোবাইলে একটা সাধারণ বিট বা তাল বাজালো এবং টেবিলে আঙুল ঠুকল। সে হাসল। সে ভাবল, ইস, যদি এটা আগে জানতাম। তারপর সে নিজেকে থামালো। দেরিতে হলেও ভালো, অন্তত এখন তো সে জানে। এই গল্পটি শুধু এটাই শেখায়, যদি আপনি মনে করেন কোনো দক্ষতা আপনার সাধ্যের বাইরে, তবে হয়তো আপনি ভুল দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছেন। প্রতিটি প্রতিভারই এমন একটা ছোট পথ আছে যা আপনাকে অবিলম্বে আপন মনে করায়। সেই পথ আত্মবিশ্বাস দেয়, আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। পারভেজের জীবনে এখন এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। আগে সে দূর থেকে জিনিসগুলোর দিকে তাকাত, এখন সে কাছে গিয়ে সেগুলো স্পর্শ করার সাহস সঞ্চয় করতে শুরু করেছিল। এন্ট্রি ট্রিকটাকে দরজার ভেতরে নিয়ে এসেছিল, কিন্তু যতই সে এগিয়ে যাচ্ছিল সে অনুভব করতে শুরু করল যে আসল অসুবিধাটা এখন শুরু হচ্ছে। একদিন অফিসে পারভেজ একটা নতুন প্রজেক্ট পেল। এবার শুধু ডেটা এন্ট্রি বা ছোট রিপোর্ট নয়, বরং একটা প্রেজেন্টেশন তৈরি করা এবং ক্লায়েন্টের সামনে সেটা ব্যাখ্যা করা। তার মনে হলো পাবলিক স্পিকিংয়ে তার সেই ছোট জয়টা এখানে কাজে আসবে। সে ভাবল, আমি গল্প দিয়ে শুরু করা শিখেছি, এখন সব ঠিক হয়ে যাবে। প্রথম দিন সে প্রেজেন্টেশন বানাতে বসল। স্লাইডগুলো মোটামুটি ভালোই বানালো, শব্দ চয়নও সহজ মনে হলো। কিন্তু যখন স্লাইডের সাথে তাল মিলিয়ে কথা বলার প্র্যাকটিস শুরু করল, তার মাথায় এলোমেলো হয়ে গেল। কখনো স্লাইড পড়া শুরু করলে তার কথা আটকে যেত, কখনো কথায় প্রবাহ আসলে সে পরের স্লাইডের কথা ভুলে যেত। মনে হচ্ছিল মস্তিষ্ক একসাথে দুটো কাজ সামলাতে পারছে না। পারভেজ চিন্তিত হয়ে পড়ল। সে চেয়ার থেকে উঠে সারা ঘরময় পায়চারি করতে লাগল। সেই পুরনো কণ্ঠস্বর আবার তার মনে ফিরে এলো, হয়তো এটা আমার জন্য নয়, হয়তো আমি অতটা প্রতিভাবান নই। তার মনে পড়ল স্কুলের সময়ের কথা, যখন শিক্ষকরা বোর্ডে লেখার সময় কথা বলতেন, সে দুটো কাজ একসাথে করতে পারত না। সন্ধেবেলা সে হাসানকে ফোন করল। হাসান তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং হেসে বলল, তুমি কি পেটে হাত বুলানোর সময় নিজের মাথায় চাপড় দিতে পারো? পারভেজ চমকে গেল। এটা কি ধরনের প্রশ্ন? হাসান বলল, এখনই চেষ্টা করো। পারভেজ এক হাতে ফোন ধরল এবং অন্য হাত দিয়ে পেটে হাত বোলাতে লাগল। তারপর সে মাথায় চাপড় দিতে শুরু করল। 2 সেকেন্ডের মধ্যে তার হাতগুলো গুলিয়ে গেল। হাসান বলল, এটাই সেই পর্যায় যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তারপর সে ব্যাখ্যা করল যে যখন দুটো ভিন্ন দক্ষতাকে একসাথে চালাতে হয় তখন মস্তিষ্ক প্রথমে বাধা দেয়। এটা কোনো দুর্বলতা নয়, এটা সিস্টেমের স্বভাব। পারভেজ এটা শুনে একটু স্বস্তি পেল, কিন্তু সমস্যাটা তখনও ছিল। পরদিন সে আবার প্র্যাকটিস করল। এবার সে স্লাইডের দিকে তাকানো কমালো এবং শুধু কথা বলায় মনোযোগ দিল। কিন্তু যেই স্লাইড পরিবর্তন হলো, তার গলার স্বর ধীর হয়ে গেল। তার মনে হলো সে পিছিয়ে যাচ্ছে। কয়েকদিন পর রান্না করার সময়ও পারভেজ একই জিনিস অনুভব করল। এখন সে আর শুধু অমলেটের মধ্যে সীমাবদ্ধ ছিল না,
সে সবজিতে ফোড়ন দেওয়া শিখেছিল, কিন্তু যেই তাকে মশলা দেওয়া এবং আগুনের তাপ নিয়ন্ত্রণ একসাথে করতে হবে, কোনো না কোনো গণ্ডগোল হয়েই যেত। হয় মশলা পুড়ে যেত, না হলে সবজি কাঁচা থেকে যেত। সে রেগে যেতে শুরু করল। এটা কি সত্যি এত কঠিন? সে মনে মনে বলত। এক সন্ধেবেলা রান্নাঘরে দাঁড়িয়ে হাতে চামচ নিয়ে পারভেজ থমকে গেল। তার মনে হলো গল্পটা আবার পুনরাবৃত্তি হচ্ছে। এন্ট্রি ট্রিক দিয়ে শুরুতে জিনিসগুলো সহজ মনে হয়েছিল, এখন আবার সেই অদ্ভুত অদক্ষতার অনুভূতি হচ্ছে। সে রান্না থামিয়ে বসে পড়ল। সেই সময় মা ফোন করলেন। মা জিজ্ঞেস করলেন, রান্না করছিস? পারভেজ বিরক্ত হয়ে বলল, চেষ্টা করছি, কিন্তু সব গণ্ডগোল হয়ে যাচ্ছে। মা হাসলেন। তিনি বললেন, ও, তুই যখন ছোট ছিলি সাইকেল চালানো শেখার সময়ও তো একই অবস্থা ছিল। প্যাডেল, হ্যান্ডেল, ব্যালেন্স, তুই তিনটে একসাথে সামলাতে পারতিস না। কিন্তু তারপর একদিন সব নিজের থেকেই হয়ে গেল। পারভেজ চুপ হয়ে গেল। তার সত্যি মনে পড়ল, সেই সময়েও সে নিজেকে অযোগ্য ভেবেছিল, কিন্তু কেউ তাকে বলতে পারেনি যে এটা একটা স্বাভাবিক পর্যায়। পরের সপ্তাহে পারভেজ একটা ছোট পরীক্ষা করল। প্রেজেন্টেশন প্র্যাকটিস করার সময় সে সবকিছু একসাথে করার জেদ ছেড়ে দিল। প্রথম দিন সে শুধু স্লাইড পরিবর্তন করার প্র্যাকটিস করল, কথা না বলে। দ্বিতীয় দিন সে স্লাইড বন্ধ করে শুধু কথা বলার প্র্যাকটিস করল। তৃতীয় দিন সে দুটোকে জোড়া দেওয়ার চেষ্টা করল। শুরুতে আবার সেই একই বিশৃঙ্খলা, কিন্তু এবার সে আতঙ্কিত হল না। সে জানত যে এটা হলো রাব ব্যাড পর্যায়ে। ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। যে জিনিসগুলোর জন্য আগে মস্তিষ্ক থেকে জোর খাটাতে হতো, সেগুলো একটু একটু করে স্বয়ংক্রিয় হতে শুরু করল। হাত নিজের থেকেই স্লাইড বদলাতে শুরু করল এবং মুখ নিজের থেকেই সঠিক লাইনটা বলতে লাগল। এটা তখনও নিখুঁত ছিল না, কিন্তু আগের থেকে ভালো ছিল। অফিসে প্রেজেন্টেশনের দিন এলো। পারভেজ নার্ভাস ছিল, কিন্তু আতঙ্কিত ছিল না। সে একটা গল্প দিয়ে শুরু করল, যেমনটা সে শিখেছিল। মাঝে একবার একটা স্লাইড আটকে গিয়েছিল, কিন্তু সে কথা বলা চালিয়ে গেল। মিটিংয়ের পর বস বললেন, এটা আরেকটু মসৃণ হতে পারত, কিন্তু সব মিলিয়ে ভালো ছিল। পারভেজের কাছে এই কথাগুলো কোনো ট্রফির চেয়েও কম ছিল না। সেদিন সন্ধেবেলা সে পার্কে হাঁটতে গেল। সেখানে সে একটা বাচ্চাকে স্কেটিং শিখতে দেখল। বাচ্চাটা বারবার পড়ে যাচ্ছিল। বাবা তাকে তুলে আবার দাঁড় করিয়ে দিচ্ছিলেন। বাচ্চাটা কাঁদছিল না, সে শুধু আবার চেষ্টা করছিল। পারভেজের মনে হলো যেন সে নিজেকেই দেখছে। এখন পারভেজ বুঝতে শুরু করল কেন মানুষ শেখার মাঝপথে হাল ছেড়ে দেয়। শুরুতে এন্ট্রি ট্রিক দিয়ে সব কিছু সহজ মনে হয়, তারপর হঠাৎ এমন একটা বিন্দু আসে যেখানে দুটো কাজ একসাথে করতে হয়। মন গুলিয়ে যায়, শরীর বেমানান বোধ করে, আর ঠিক এখানেই মানুষ ভাবে যে তাদের প্রতিভার অভাব আছে। একদিন তার কাজিন মুসা আবার তার সাথে দেখা করল। এখন সে অঙ্কে একটু ভালো ছিল, কিন্তু সে বলল, ভাইয়া, এখন আমি আটকে গেছি। সূত্রটা মনে থাকে, প্রশ্নটাও বুঝি, কিন্তু দুটো একসাথে হয় না। পারভেজ হাসল। সে বলল, এটা ভালো লক্ষণ, এর মানে তুমি সঠিক জায়গায় আছো। মুসা অবাক হয়ে তাকাল। পারভেজ তাকে বুঝিয়ে বলল যে এটাই সেই পর্যায় যেখানে মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করছে। এখন সবকিছু অদ্ভুত মনে হবে, কিন্তু এটাই লক্ষণ যে শেখাটা সত্যিই শুরু হয়েছে। এখন পারভেজ নিজেকে আগের মতো মনে করত না। সে জানত আসল শত্রু দক্ষতা নয়, বরং ভুল বোঝাবুঝি। যদি কাউকে আগে থেকেই বলে দেওয়া হয় যে এই বিভ্রান্তি আসতে চলেছে, তবে হয়তো তারা নিজেকে দোষ দেবে না। কয়েক মাস পর পারভেজ হাসানের থেকে ধার নেওয়া গিটারটা আবার হাতে নিল। সে সেই একই 4টে কর্ড বাজালো। তারপর সে একটা নতুন স্ট্রামিং প্যাটার্ন যোগ করার চেষ্টা করল। তার আঙুলগুলো পেঁচিয়ে গেল, আওয়াজটা খারাপ হলো। সে হাসল। আগে হয়তো সে হতাশ হয়ে পড়ত, কিন্তু এখন সে মনে মনে বলল, ও, এটা সেই একই পর্যায়। পারভেজ বুঝতে পারল যে শেখার যাত্রা কোনো সোজা রেখার মতো নয়। এটা এমন সব বাঁক নেয় যেখানে মানুষ নিজের সাথে লড়াই করে। কিন্তু যদি বোঝা যায় যে এই লড়াইটা ব্যক্তিগত নয়, বরং কাঠামোগত, তবে মানুষ নিজের প্রতি দয়া করতে শেখে। এক রাতে সে তার ডায়েরিতে লিখল, যখন সবকিছু বিশ্রী লাগবে, বুঝবে তুমি এগিয়ে যাচ্ছ। এই লাইনটা তাকে শান্তি দিচ্ছিল। এখন যখনই সে কাউকে বলতে শুন, আমি পারছি না, সে মনে মনে ভাবত, তুমি শুধু রামপ্যাড ব্যারিয়ারে আটকে আছো। এবং সে নিশ্চিত ছিল যে একটু বুঝ আর একটু ধৈর্য থাকলে যে কেউ সেই বাধা পার করতে পারে। এখানকার গল্প এটাই শেখায় যে শেখার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক জায়গা শুরুটা নয়, বরং মাঝখানের অংশটা, যেখানে জিনিসগুলো আর সহজ থাকে না, আবার বিশেষজ্ঞ হওয়ার মতো মনে হয় না। যদি সেই জায়গাটা চিনে নেওয়া যায়, তবে হাল ছেড়ে দেওয়ার কারণটা অদৃশ্য হয়ে যায়। পারভেজ এখন তার শেখার অভ্যেসের ওপর কিছুটা ভরসা করতে শুরু করেছিল। এন্ট্রি ট্রিক তাকে শুরু করতে শিখিয়েছিল, আর রামপ্যাড ব্যারিয়ার তাকে বুঝিয়েছিল যে মাঝখানের বিভ্রান্তিটা স্বাভাবিক। কিন্তু যতই সে বিভিন্ন জিনিসে হাত পাকাতে শুরু করল, সে এক নতুন ধরনের অস্থিরতা অনুভব করতে লাগল। এক রবিবার সকালে
সে রান্নাঘরে দাঁড়িয়েছিল। এতদিনে সে অনেক ছোটখাটো জিনিস শিখে গিয়েছিল, পেঁয়াজ কাটা, ফোড়ন দেওয়া, মশলা চেনা, আগুনের আঁচ বোঝা। বাইরে থেকে দেখে মনে হতো সে রান্না শিখছে, কিন্তু ভেতর থেকে সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করত। সে প্রতিদিন কিছু না কিছু রাঁধত ঠিকই, কিন্তু তার মনে নেই শেষ কবে সে এমন কিছু বানিয়েছিল যা নিয়ে সে গর্ব করে বলতে পারে, হ্যাঁ, এটা পুরোপুরি আমি বানিয়েছি। সেদিন সে ফ্রিজ খুলল, সবজিগুলোর দিকে তাকালো, মশলার দিকে তাকালো, তারপর বন্ধ করে দিল। মনে প্রশ্ন এলো, আমি অনেক কিছু জানি, কিন্তু তবুও নিজেকে রাঁধুনি মনে হয় না কেন? ঠিক তখনই তার মনে পড়ল ছোটবেলায় সে আঁকা বা ড্রয়িং শিখতে যেত। প্রথম দিন শিক্ষক তাকে শুধু লাইন টানা শিখিয়েছিলেন, তারপর বৃত্ত, তারপর শেডিং। কিন্তু মাসের পর মাস যাওয়ার পরেও তার কাছে এমন কোনো সম্পূর্ণ ছবি ছিল না যা সে দেয়ালে টাঙাতে পারে। আর একদিন সে যাওয়া বন্ধ করে দিল। সন্ধ্যায় সে হাসানের সাথে দেখা করতে গেল। চা খেতে খেতে সে তার বিভ্রান্তির কথা বলল। হাসান মনোযোগ দিয়ে শুনল এবং বলল, তুমি অনেক মাইক্রো বা ক্ষুদ্র জিনিস শিখছ। পারভেজ জিজ্ঞেস করল, মানে? হাসান বলল, তুমি দক্ষতার টুকরোগুলো সংগ্রহ করছ, কিন্তু তুমি পুরো জিনিসটা তৈরি করছ না। পারভেজ পুরোপুরি বুঝতে পারল না। হাসান তার মোবাইল বের করল এবং একটা ভিডিও দেখালো। ভিডিওতে একজন লোক মাত্র 3 মিনিটের জন্য পারফর্ম করছিল, একটা ছোট্ট জাদু খেলা। হাসান বলল, এই লোকটিকে সম্পূর্ণ জাদুকর হতে হয়নি, সে শুধু একটা পুরো ট্রিক আয়ত্ত করেছে। পারভেজের মাথায় কিছু একটা ক্লিক করল। সে বুঝতে পারল এতদিন সে শুধু মাইক্রো স্কিল বা ক্ষুদ্র দক্ষতা শিখছিল, পেঁয়াজ কাটা, বক্তৃতা শুরু করা, স্লাইড পরিবর্তন করা, পার্সেন্টেজের সূত্র, কিন্তু সে কখনোই স্বয়ংসম্পূর্ণ কোনো একটা জিনিস আয়ত্ত করেনি। পরের দিন অফিসে তার এই কথা আবার মনে পড়ল। বস বললেন, পারভেজ, তুমি তো ডেটা অ্যানালিসিস শিখছ, তাই না? পারভেজ হ্যাঁ বলল। বস বললেন, তাহলে পরের সপ্তাহে একটা ছোট্ট রিপোর্ট তৈরি করো। পারভেজ নোট করল, ছোট রিপোর্ট, পুরো প্রজেক্ট নয়, শুধু একটা সম্পূর্ণ কাজ। সেদিন রাতে পারভেজ নিজেকে একটা প্রশ্ন করল, রান্নায় যদি আমাকে একটা সম্পূর্ণ জিনিস আয়ত্ত করতে হয়, তাহলে সেটা কি হতে পারে? সে ডাল, সবজি, ভাত সবকিছুর কথা ভাবল, কিন্তু সবকিছুই বেশ বড় মনে হল। তারপর তার মনে পড়ল একবার এক রেস্টুরেন্টে সে ঠান্ডা স্যুপ খেয়েছিল, গাসপাচো, গ্যাস ছাড়া, ঝামেলা ছাড়া, কাটা, ব্লেন্ড করা এবং স্বাদ নেওয়া। পরের দিন সে বাজারে গেল, টমেটো, শসা, ক্যাপসিকাম, রসুন, পাউরুটি। বাড়ি ফিরে সে একটা রেসিপি দেখল এবং সিদ্ধান্ত নিল, আজ শুধু এটাই হবে, না আমাকে অন্য কিছু শিখতে হবে, না অন্য কিছু চেষ্টা করতে হবে। শুরুতে সে সেই একই মাইক্রো স্কিলগুলো ব্যবহার করল, সবজি কাটা, ব্লেন্ডার চালানো। কিন্তু এবারের পার্থক্যটা ছিল এই যে তার সামনে একটা সম্পূর্ণ লক্ষ্য ছিল। শুরুটা ছিল সবজি কাটা, মাঝখানটা ছিল ব্লেন্ড করা ও স্বাদ নেওয়া, এবং শেষটা ছিল বাটিতে তৈরি গাসপাচো। যখন সে প্রথম চামচ স্যুপ খেল, স্বাদটা মোটামুটি ছিল, কিন্তু তার মুখে একটা হাসি ছিল, কারণ এটা শুধু স্যুপ ছিল না, এটা ছিল একটা আস্ত জিনিস বা হোল থিং, এমন কিছু যা সে কাউকে পরিবেশন করতে পারে এবং বলতে পারে, আমি এটা বানিয়েছি। সেদিন সন্ধ্যায় সে মাকে ভিডিও কল করল এবং স্যুপটা দেখালো। মা হেসে বললেন, মনে হচ্ছে তুই সত্যিই রান্না শিখছিস। পারভেজ বুঝতে পারল মানুষ শেখাটাকে কেবল তখনই স্বীকৃতি দেয় যখন তারা পুরো জিনিসটা দেখে। কয়েকদিন পর সে এই একই চিন্তা পাবলিক স্পিকিংয়ে প্রয়োগ করল। সে সিদ্ধান্ত নিল যে সে সাধারণভাবে ভালো কথা বলা শিখবে না, সে শুধু 5 মিনিটের একটা সম্পূর্ণ বক্তৃতা প্রস্তুত করবে, যার শুরু, মধ্য এবং শেষ আছে। সে একটা বিষয় বেছে নিল, শেখার ক্ষেত্রে কেন ভয় থাকে। সে এটা লিখল, প্র্যাকটিস করল এবং অফিসের একটা ছোট্ট মিটিংয়ে বলল। এটা নিখুঁত ছিল না, সে মাঝখানে আটকে গিয়েছিল, একটা শব্দ ভুলেও গিয়েছিল, কিন্তু যখন সে শেষ করল সে ভেতর থেকে তৃপ্তি অনুভব করল, কারণ এটা ছিল একটা আস্ত পারফরমেন্স, কোনো অসম্পূর্ণ প্রচেষ্টা নয়। ধীরে ধীরে পারভেজের কাছে পার্থক্যটা পরিষ্কার হতে শুরু করল। মাইক্রো স্কিল তাকে সক্ষম করে তুলছিল, কিন্তু মাইক্রো মাস্টারি তাকে পরিচয় দিচ্ছিল। মাইক্রো স্কিল ছিল প্র্যাকটিসের বিষয়, মাইক্রো মাস্টারি ছিল অভিজ্ঞতার বিষয়। একদিন তার কাজিন মুসা আবার এলো। এখন সে অঙ্কে মোটামুটি ঠিকঠাক, কিন্তু তার আত্মবিশ্বাস তখনও নড়বড়ে। পারভেজ তাকে জিজ্ঞেস করল, তুমি কি শিখছ? মুসা বলল, সূত্র বা ফর্মুলা। পারভেজ বলল, একটা সম্পূর্ণ প্রশ্ন সেট তৈরি করো এবং নিজেকে পরীক্ষা করো। তারা দুজনে মিলে একটা ছোট পরীক্ষা তৈরি করল। 10টি প্রশ্ন, 30 মিনিট। মুসা পরীক্ষা দিল। যখন শেষ হলো সে ক্লান্ত ছিল, কিন্তু খুশি ছিল। সে বলল, ভাইয়া, প্রথমবার মনে হলো আমি সত্যিই কিছু করলাম। পারভেজের মনে হলো এটাই আসল শিক্ষা, পুরো অভিজ্ঞতা, যদিও তা ছোট হয়। এখন যখনই সে নতুন কিছু শেখার কথা ভাবত, সে নিজেকে জিজ্ঞেস করত, এতে আমার প্রথম মাইক্রো মাস্টারি কি হবে?
গিটারে একটা পুরো গান, রান্নায় একটা পুরো ডিশ, অফিসে একটা পুরো রিপোর্ট, জীবনে একটা পুরো ছোট পদক্ষেপ। সে বুঝতে পেরেছিল যে মাইক্রো স্কিল বা ক্ষুদ্র দক্ষতা জমা করা অনেকটা ইট জমা করার মতো, কিন্তু মাইক্রো মাস্টারি হলো সেই দিন যেদিন আপনি একটা ছোট ঘর তৈরি করেন। ঘরটা ছোট হতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একজন বলতে পারে, এটা আমার। এক রাতে সে তার ডায়েরিতে লিখল, একটা অসম্পূর্ণ বড় জিনিসের চেয়ে একটা সম্পূর্ণ ছোট জিনিস ভালো। পারভেজের গল্পটা এখন আর কেবল একটা দক্ষতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা শেখার পদ্ধতির গল্প হয়ে উঠেছিল। সে জানতে পেরেছিল যে শেখার মধ্যে যদি মজা পেতে হয় তবে পুরো অভিজ্ঞতার প্রয়োজন, শুরু থেকে শেষ পর্যন্ত। আর হয়তো এ কারণেই এখন সে শিখতে গিয়ে ক্লান্ত হতো না, কারণ প্রতিবার শেষে সম্পূর্ণ কিছু একটা অর্জিত হতো, যদিও তা ছোট। পারভেজ এখন আর শেখার ব্যাপারে আগের মতো বিভ্রান্ত ছিল না। মাইক্রো মাস্টারির ধারণা তার চিন্তায় বসে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে একটা অসম্পূর্ণ বড় কাজের চেয়ে একটা সম্পূর্ণ ছোট কাজ করা অনেক ভালো। কিন্তু কয়েক সপ্তাহ পর সে আবার এক নতুন সমস্যা অনুভব করতে শুরু করল। সে গাছপ্যাচও বেশ কয়েকবার বানালো। প্রথমবার সে আনন্দ পেয়েছিল, দ্বিতীয়বার আত্মবিশ্বাস বেড়েছিল, তৃতীয়বার স্বাদ আরও ভালো হয়েছিল। কিন্তু চতুর্থ বা পঞ্চমবার বানানোর সময় তার মনে একটা প্রশ্ন জাগল, এখন কি? তার মনে হতে লাগল সে সেখানেই আটকে গেছে। না সে পুরোপুরি বিরক্ত হচ্ছিল, না আর কোনো উত্তেজনা অবশিষ্ট ছিল। শেখার সেই পুরনো সমস্যা, শুধু নতুন রূপে। এক শনিবার সকালে সে ঠিক করল যে সে আবার নিখুঁত অমলেটের ওপর কাজ করবে। সে ভাবল, এটা ছিল আমার প্রথম এন্ট্রি ট্রিক, দেখা যাক এখন কি হয়। সে গ্যাস অন করল, প্যান বসালো, ডিম ফাটালো এবং অমলেট বানালো। এটা ঠিকঠাক হলো, কিন্তু সে এতে বিশেষ কিছু অনুভব করল না। সে দ্বিতীয়টা বানালো, তারপর তৃতীয়টা। যখন সে তৃতীয় অমলেটে পৌঁছল, তার মনে একটা চিন্তা এলো, আমি কেন এটা করছি? এতে কি পার্থক্য তৈরি হচ্ছে? সে গ্যাস বন্ধ করে চেয়ারে বসল। সেই একই ভয় তার মনে জাগতে শুরু করল। শেখা কি আবার বিরক্তিকর হয়ে গেল? ঠিক তখনই তার নজর ঘড়ির দিকে গেল। পুরো প্রক্রিয়াটিতে তার খুব কমই 30 সেকেন্ড সময় লেগেছিল। সে হঠাৎ বুঝতে পারল যে সে এক সকালে ক্লান্ত না হয়ে একই কাজ 3 বার করেছে। সেদিন দুপুরে সে পার্কে গেল। সেখানে সে একজন বয়স্ক মানুষকে দেখল, যিনি তার হাঁটার পর বেঞ্চে বসে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করছেন, যেমনটা তিনি প্রতিদিন করেন। পারভেজ তাকে অনেক দিন ধরে দেখছিল, সবসময় একই প্যাটার্ন, একই সময়। আজ সে তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। পারভেজ জিজ্ঞেস করল, আপনি এটা প্রতিদিন করেন? আপনি বিরক্ত হন না? বয়স্ক ভদ্রলোক হাসলেন এবং বললেন, আমি বিরক্ত হই যখন কিছু খুব দীর্ঘ হয়, এটা 2 মিনিটের কাজ। তারপর তিনি বললেন, আসল ব্যাপার হলো আমি এটা প্রতিদিন করতে পারি, তাই এটা অভ্যাসে পরিণত হয়েছে। বাড়ি ফেরার পথে পারভেজ সেই কথাটাই ভাবতে থাকল। সে বুঝতে শুরু করল যে মাইক্রো মাস্টারির পরের ধাপটা শুধু সম্পূর্ণ নয়, বরং বারবার করা বা পুনরাবৃত্তিযোগ্য হওয়া। এবং এটা কেবল তখনই পুনরাবৃত্তি করা সম্ভব যখন কাজটা ছোট হয়। সে তার ডায়েরি খুলে এবং লিখল, যদি কেউ কোনো কাজ প্রতিদিন পুনরাবৃত্তি করতে না পারে তবে সেটা শেখার জন্য খুব ভারী। পরের সপ্তাহে অফিসে সে একটা নতুন দায়িত্ব পেল, প্রতি সোমবার সকালে 10 মিনিটের আপডেট দেওয়া। আগে সে ভাবত প্রেজেন্টেশন মানেই ঘণ্টার পর ঘণ্টা প্রস্তুতি, কিন্তু এবার সে এটাকে মাইক্রো মাস্টারি হিসেবে দেখার সিদ্ধান্ত নিল। সে ঠিক করল প্রতি সপ্তাহে সে মাত্র 5 মিনিটের একটা ছোট বক্তৃতা দেবে, শুরু, মধ্য এবং শেষ, ব্যাস এটুকুই। প্রথম সোমবার সে রাতে মাত্র 15 মিনিট প্রস্তুতি নিল। সকালে অফিসে বলল, এটা মোটামুটি ভালোই হলো। দ্বিতীয় সপ্তাহে সে আবার একই কাজ করল, এবার সে একটু কম তোতলালো। তৃতীয় সপ্তাহে সে খেয়াল করল যে সে খুব বেশি চিন্তা না করেই কথা বলতে পারছে। পারভেজ লক্ষ্য করল যে প্রস্তুতি ছোট ছিল বলে সে সেটা নিয়ে গড়িমাসি করছিল না। যেহেতু বলার অংশটা ছোট ছিল তাই সে ভয় পাচ্ছিল না, এবং যেহেতু এটা প্রতি সপ্তাহে ঘটছিল তাই মস্তিষ্ক এটাকে নতুন বলে মনে করছিল না। একদিন সন্ধে সে মুসার সাথে বসেছিল। মুসা বলল, ভাইয়া, আমি 2 ঘন্টা পড়ার পরিকল্পনা করি, কিন্তু আমি প্রতিদিন ব্যর্থ হই। পারভেজ হাসল। সে বলল, 2 ঘন্টা পড়ো না, 15 মিনিটের জন্য একটা টাইমার সেট করো। মুসা সন্দেহের দৃষ্টিতে তাকালো। এতটুকু সময় কি হবে? পারভেজ বলল, এটাই তো আসল পয়েন্ট। তারা একটা ছোট পরীক্ষা করল। মুসা 15 মিনিট অঙ্ক করল, টাইমার বাজল, বই বন্ধ। পরের দিন আবার 15 মিনিট। তৃতীয় দিন মুসা নিজেই বলল, ভাইয়া, আমি কি আজ 20 মিনিট করতে পারি? পারভেজ বুঝল, যখন কাজটা ছোট হয় তখন বিরক্তি আসে না, বরং খিদে জাগে। এখন পারভেজের পুরনো দিনের কথা মনে পড়তে লাগল, কিভাবে সে বড় বড় পরিকল্পনা করত। আমি এই উইকেন্ডে পুরো কোর্স শেষ করব, আমি আজ 3 ঘন্টা শিখব, এবং তারপর কিছুই হতো না। এখন সে ঠিক উল্টোটা করছিল, খুব ছোট দিয়ে শুরু করা। এক সন্ধে সে গিটার তুলল। আগে সে সপ্তাহে একবার আধ ঘন্টা বাজানোর চেষ্টা করত। এখন সে ঠিক করল প্রতিদিন মাত্র 5 মিনিট, মাত্র একটা গান। প্রথম দিন তার মনে হলো টিউনিং করতেই তো 5 মিনিট চলে যাবে, কিন্তু সে টাইমার সেট করল এবং বাজালো।
পরের দিন আবার, তৃতীয় দিন তার আঙুলগুলো নিজের থেকেই সঠিক জায়গায় যেতে শুরু করল। তার মনে হলো ছোট হওয়ার কারণে সে গিটারকে ভয় পাচ্ছিল না এবং পুনরাবৃত্তির কারণে দক্ষতা ধীরে ধীরে স্থায়ী হচ্ছিল। একদিন অফিসে এক জুনিয়র নাম আবু সালেহ তাকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কনসিস্টেন্ট বা ধারাবাহিক কি করে থাকেন? পারভেজ হাসল। সে বলল, কারণ আমি অলস। আবু সালেহ বিভ্রান্ত হল। পারভেজ ব্যাখ্যা করল, আমি এমন কাজ বেছে নিই যা আমি নিজেকে বোঝানো ছাড়াই প্রতিদিন করতে পারি। এখন পারভেজের কাছে শেখা আর কোনো ইভেন্ট বা ঘটনা ছিল না, বরং একটা ছোট দৈনন্দিন কাজ হয়ে গিয়েছিল, দাঁত মাজার মতো। খুব মজারও নয়, আবার খুব কঠিনও নয়, শুধু করতে হবে। এক রবিবার সে আবার রান্নার একটা পরীক্ষা করল। সে ঠিক করল যে সে এক সকালে 6টা অমলেট বানাবে। প্রতিবার একটা ছোট পরিবর্তন, লবণ আগে, লবণ পরে, আগুন একটু বেশি, একটু কম, একটা 30 সেকেন্ডের অমলেট, 5 মিনিটের প্র্যাকটিস। ষষ্ঠ অমলেটের বেলায় সে পার্থক্যটা পরিষ্কার দেখতে পেল। যে জিনিসটা আগে মোটামুটি তৈরি হতো, এখন সেটা সঠিকভাবে তৈরি হতে শুরু করেছে। সেদিন সে বুঝতে পারল যে দীর্ঘ অনুশীলন তাকে ক্লান্ত করে দেয়, কিন্তু ছোট এবং ঘন ঘন অনুশীলন তাকে শেখায়। রাতে সে ডায়েরিতে লিখল, বিরক্তি আসে যখন শেখাটা ভারী হয়ে যায়, এটাকে হালকা করো, মজা নিজে থেকেই আসবে। এখন যখনই পারভেজ নতুন কোনো মাইক্রোমাস্টারি বেছে নিত, প্রথম প্রশ্নটাই হতো এটা, আমি কি এটা 10 বার পুনরাবৃত্তি করতে পারি? যদি উত্তর না হতো, তবে সে কাজটাকে আরও ছোট করত। তার জীবনে এখন এক অদ্ভুত শান্তি ছিল। শেখা এখন আর পাহাড় ছিল না, এটা একটা সিঁড়ি হয়ে গিয়েছিল, ছোট কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবং হয়তো এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। পারভেজ এখন শিখতে গিয়ে ক্লান্ত হতো না, কারণ সে শেখাটাকে ক্লান্তিকর হতে দিত না। পারভেজ এখন পরিষ্কার দেখতে পাচ্ছিল যে সে শিখছে, কিন্তু শেখাকে টেকসই করার আসল বিষয়টা তখনও পুরোপুরি বোঝা হয়নি। সে প্রতিদিন ছোট ছোট কাজ পুনরাবৃত্তি করছিল। 5 মিনিট গিটার, 5 মিনিট কথা বলার প্রস্তুতি, রান্নাঘরে ছোট ছোট পরীক্ষা, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু কয়েক সপ্তাহ পর সে লক্ষ্য করল যে কিছু জিনিস মনের মধ্যে গেঁথে যাচ্ছে আর কিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় সে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল। তার মনে এক অদ্ভুত আলসেমি ছিল। সে ভাবল আজ সে গিটার তুলবে না, রান্নাও করবে না। সে শুধু সোফায় বসে মোবাইল স্ক্রোল করতে লাগল। ঠিক তখনই সে একটা নোটিফিকেশন দেখল, 6 মাসে স্প্যানিশ শিখুন। সে ক্লিক করল। ভিডিওতে একজন লোক খুব উৎসাহ নিয়ে বলছিল যে প্রতিদিন একটু করে শিখুন এবং 6 মাসে সাবলীল স্প্যানিশ বলুন। পারভেজ মোবাইল নামিয়ে রাখল। তার মনে পড়ল 2 বছর আগে সে একই রকম একটা কোর্স শুরু করেছিল। প্রথম দিন প্রচুর উৎসাহ, দ্বিতীয় দিন একটু কম, তৃতীয় দিন মিস এবং তারপর পুরোপুরি বন্ধ। সে নিজেকে প্রশ্ন করল, যখন আমি শেখার পদ্ধতিগুলো এখন বুঝতে শুরু করেছি, তখন কেন আমি সেটা ধরে রাখতে পারিনি? সেই রাতে সে ডায়েরি খুলল। আগের এন্ট্রিটা ছিল, ছোট রাখো, বারবার পুনরাবৃত্তি করো। কিন্তু আজ তার মনে হচ্ছিল এটাও পুরো গল্প নয়। পরদিন ছিল রবিবার। সে ভোরে ঘুম থেকে উঠল এবং রান্নাঘরে গেল। হঠাৎ তার পাউরুটি বা ব্রেড বানাতে ইচ্ছে হল। সে আগে কখনো ব্রেড বানায়নি। সে ইউটিউব খুলল, একটা ভিডিও বাছল, সিম্পল আর্টিজান ব্রেড। ভিডিও দেখে তার মনে হল এটা সহজ নয়, তবে খুব দীর্ঘও নয়, প্রায় 1 ঘন্টার কাজ। সে ময়দা মাখল, অপেক্ষা করল, ওভেনে দিল। সারা বাড়ি ধীরে ধীরে এক অদ্ভুত কিন্তু ভালো গন্ধে ভরে গেল। যখন সে ব্রেডটা বের করল, ওপর থেকে একটু বাঁকা ছিল কিন্তু সোনালি রঙের। সে এক স্লাইস কাটল, মাখন লাগাল এবং এক কামড় দিল। সেই মুহূর্তে অন্যরকম কিছু ঘটল। এটা শুধু স্বাদ ছিল না, এটা সুগন্ধ ছিল না, এটা ছিল এক ধরনের জয়। তার মনে হল যেন মস্তিষ্ক বলছে, হ্যাঁ, এটা ঠিক আছে। সে সাথে সাথে মাকে একটা ছবি পাঠাল। মা উত্তর দিলেন, বাহ, নিজে বানিয়েছিস? তারপর হাসানের মেসেজ এলো, এটা তো প্রফেশনালদের মতো লাগছে। পারভেজ রান্নাঘরে দাঁড়িয়ে হাসছিল। সে হঠাৎ বুঝতে পারল যে এই 1 ঘন্টা তাকে যতটা সুখ দিল, স্প্যানিশের 10টা পাঠও ততটা দিতে পারত না। পার্থক্যটা কি ছিল? সন্ধ্যায় সে পার্কে হাঁটতে গেল। সেই একই বয়স্ক ভদ্রলোককে আবার দেখা গেল। পারভেজ তাকে বলল, আজ আমি ব্রেড বানিয়েছি, খুব ভালো লাগল। বয়স্ক ভদ্রলোক বললেন, কারণ তুমি আজই তার ফল পেয়েছ। তারপর তিনি বললেন, মন সেটাই শেখে যা তোমাকে অবিলম্বে ভালো বোধ করায়। বাড়ি ফেরার পথে পারভেজ এই চিন্তাটাই নাড়াচাড়া করতে লাগল। সে বুঝতে পারল যে মাইক্রোমাস্টারিতে শুধু ছোট এবং পুনরাবৃত্তিযোগ্য হওয়াই যথেষ্ট নয়, এর পুরস্কারটাও এখনই পেতে হবে। যে পুরস্কার অনেক দূরে থাকে তা মস্তিষ্ককে অলস করে দেয়। তার মনে পড়ল
কেন গাসপাচোর কথা তার এত মনে আছে? কারণ সে সেই দিনই স্বাদটা পেয়েছিল। সে মানুষের প্রশংসা পেয়েছিল। অমলেটের ক্ষেত্রেও একই ব্যাপার ছিল। গরম গরম তক্ষণি খেয়েছিল, তাৎক্ষণিক তৃপ্তি। অথচ স্প্যানিশে কি ছিল? এটা একদিন কাজে লাগবে, কিন্তু মস্তিষ্ক প্রশ্ন করে আজকের কি হবে। পরের সপ্তাহে অফিসে খুব মজার একটা ঘটনা ঘটল। বস বললেন যে আগামী 3 মাসের মধ্যে একটা বড় প্রেজেন্টেশন দিতে হবে। পুরনো পারভেজের মন সাথে সাথে ভয়ে ভরে যেত। কিন্তু এবার সে নিজেকে জিজ্ঞেস করল, আজকের জন্য এর পুরস্কার কি হতে পারে? সে ঠিক করল যে সে 3 মাস পরের কথা চিন্তা করবে না। সে আজকের জন্য একটা ছোট্ট লক্ষ্য ঠিক করল, শুধু প্রথম স্লাইডের গল্পটা তৈরি করা এবং একজন বন্ধুর সামনে বলা। সে তাই করল। বন্ধু বলল, শুরুটা ভালো হয়েছে। বাস, এটুকুই ছিল পুরস্কার। পারভেজ অনুভব করল যে যখন সে একই দিনে একটা ছোট্ট সাবাস পায়, তখন মস্তিষ্ক পরের দিন নিজেই এগিয়ে যেতে চায়। কয়েকদিন পর তার কাজিন মুসা এলো। মুসা বলল, ভাইয়া, আমি ঠিক করেছি আমি ইঞ্জিনিয়ার হব। পারভেজ হাসল, কিন্তু তারপর জিজ্ঞেস করল, আজ তুমি কি করবে? মুসা চুপ করে গেল। বলল, এখন তো শুধু পড়াশোনা, ফল পরে পাব। পারভেজ মাথা নাড়ল। সে বলল, এমন কিছু খুঁজে বের করো যাতে আজকেও মজা আছে। তারা দুজনে একটা ছোট্ট পরীক্ষা করল। মুসা অঙ্ক পছন্দ করত না, কিন্তু সে ধাঁধা বা পাজল পছন্দ করত। পারভেজ তাকে একটা অঙ্কের ধাঁধা দিল, যার উত্তর 5 মিনিটের মধ্যে বের করা সম্ভব। মুসা সমাধান করল। উত্তর সঠিক এলো। তার মুখে সেই একই চকচকে ভাব ফুটে উঠল যেটা পারভেজ ব্রেড খাওয়ার সময় অনুভব করেছিল। পারভেজ বলল, এটাই পুরস্কার। যদি পড়াশোনা প্রতিদিন এমন অনুভূতি দেয়, তাহলে কেউ ছেড়ে দেবে না। এখন পারভেজ যে কোনো নতুন জিনিস শেখার সময় 3টি প্রশ্ন করতে শুরু করল। এটা কি ছোট? আমি কি এটা পুনরাবৃত্তি করতে পারি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কি আজই এর পুরস্কার পাব? গিটারে সে দেখল যে শুধু স্কেল বাজানোয় কোনো মজা নেই, কিন্তু যদি সে একটা পুরো গান বাজায়, তবে সে সেই মুহূর্তেই হাততালি পায়, এমনকি যদি সেটা নিজের কাছ থেকেও হয়। তাই সে স্কেল ছেড়ে গান বেছে নিল। রান্নায় সে কেবল তখনই নতুন রেসিপি বাছত যখন সে জানত যে শেষে এমন কিছু খাওয়ার জন্য থাকবে যা সত্যিই সুস্বাদু হবে। পাবলিক স্পিকিংয়ে সে দীর্ঘ কোর্স নেয়নি। সে ছোট ছোট সুযোগ, ছোট মিটিং, ছোট কথা বেছে নিয়েছিল যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। এক রাতে সে তার ঘরে বসেছিল। টেবিলে ডায়েরি খোলা ছিল। সে লিখল, মস্তিষ্ক ভবিষ্যতের প্রতিশ্রুতিতে চলে না, এটি বর্তমানের মিষ্টতায় চলে। সে এখন বুঝতে পেরেছিল যে মানুষ প্রায়শই ভুল দক্ষতা বেছে নেয় না, তারা ভুল পুরস্কারের পেছনে ছোটে। তারা এমন পুরস্কারের পেছনে ছোটে যা অনেক দূরে, এবং মস্তিষ্ক পথেই ক্লান্ত হয়ে পড়ে। পারভেজের জীবন এখন আর কোনো মোটিভেশনাল ভিডিওর মতো ছিল না। সে প্রতিদিন খুশি থাকত না, কিন্তু শেখার ব্যাপারে তার একটা বিশ্বাস ছিল। কারণ সে জানত যে যদি আজ ভালো না লাগে, তবে সে পদ্ধতি পরিবর্তন করবে। এক রবিবার সে আবার ব্রেড বানালো। এবার আগের চেয়ে ভালো হলো। সে এক স্লাইস প্রতিবেশীকে দিল। প্রতিবেশী বলল, এটা চমৎকার হয়েছে। পারভেজ হাসল। সে ভাবল, শুধুমাত্র এটাই যথেষ্ট। এখানকার গল্প এটাই শেখায় যে শেখার আসল জ্বালানি ভবিষ্যতের সাফল্য নয়, বরং আজকের সুখ। যখন পুরস্কারটা অবিলম্বে পাওয়া যায়, স্বাদ, প্রশংসা, সন্তুষ্টি, তখন মস্তিষ্ক সেই পথ মনে রাখে, এবং তখন শেখা আর বোঝা থাকে না, এটা অভ্যাসে পরিণত হয়। পারভেজ এখন জানত যে যদি শেখাকে টেকসই করতে হয়, তবে তাকে আজই কিছু দিতে হবে। আগামীকালের স্বপ্ন পরেও দেখা যাবে। পারভেজ এখন আর শেখা নিয়ে ভয় পাচ্ছিল না, কিন্তু তার মনের ভেতরে নতুন এক অস্থিরতা জায়গা করতে শুরু করল। সবকিছু ঠিকঠাক চলছিল। সে প্রতিদিন ছোট ছোট প্র্যাকটিস করত। তাৎক্ষণিক পুরস্কারও পাওয়া যাচ্ছিল, এবং জিনিসগুলো মনেও থাকছিল। তবুও কোথাও তার মনে হচ্ছিল যে সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, যেন ট্রেন চলছে কিন্তু বারবার একই স্টেশন আসছে। এক সকালে সে একটা অমলেট বানালো। এটা একদম সঠিকভাবে তৈরি হয়েছিল, বেশি ভাজাও নয়, আবার কাঁচাও নয়। সেই একই 30 সেকেন্ড, একই হাতের মোচড়, একই স্বাদ। সে খেলো এবং প্লেটটা সরিয়ে রাখল। ঠিক তখনই তার মনে এক অদ্ভুত প্রশ্ন এলো। এখন কি? আগে এই প্রশ্ন তাকে ভয় দেখাত, এখন এটা তাকে শূন্য অনুভব করাচ্ছিল। সে জানলার বাইরে তাকাতে শুরু করল। তার মনে পড়ল ছোটবেলায় যখন সে ক্রিকেট খেলত, শুরুতে সে শুধু ব্যাট ঠিকমতো ধরা শিখেছিল, তারপর সোজা ব্যাট চালানো। কিন্তু আসল মজাটা এসেছিল যখন সে বিভিন্ন শট চেষ্টা করতে শুরু করেছিল, কখনো কাট, কখনো পুল, কখনো শুধু হালকা ধাক। সেই একই খেলা তাকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখত। পারভেজের মনে হল হয়তো শেখার ক্ষেত্রেও সেই একই মোড় এসেছে। সে এন্ট্রি ট্রিক শিখেছিল, সে পুনরাবৃত্তি করতে শিখেছিল, পুরস্কারও পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন শেখাটা আর খেলা হয়ে উঠতে পারছিল না।
সেদিন সন্ধ্যায় সে আবার রান্নাঘরে গেল, এবার অমলেট বানাতে নয়, বরং চিন্তা করতে। সে ফ্রিজ খুলল, ধনেপাতা পড়েছিল, একটু পনির, কিছু শুকনো হার্বস। সে মনে মনে বলল, যদি আমি আজ সেই একই অমলেট বানাই, কিন্তু তাতে কিছু পরিবর্তন করি তাহলে? প্রথমবার সে একটু ভয় পেল, যদি নষ্ট হয়ে যায়। তারপর সে নিজেকে থামালো, নষ্ট হলেও কি হবে? সে অমলেটে একটু পনির দিল, স্বাদটা অন্যরকম হলো, কিন্তু খারাপ না। পরের দিন সে হার্বস দিল, তৃতীয় দিন কম ঝাল, চতুর্থ দিন বেশি। ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করল যে এখন সে শুধু অমলেট বানাচ্ছে না, সে অমলেট নিয়ে খেলছে। আগুনের তাপ বদলানোর সাথে সাথে স্বাদ কিভাবে বদলায়, পনির দিলে টেক্সচার বা গঠন কিভাবে বদলায়, এই জিনিসগুলো বইয়ে লেখা থাকে না, কিন্তু হাত নিজের থেকেই এগুলো শিখে নেয়। সেদিন সন্ধ্যায় সে শেখার মধ্যে সেই একই মজা পেতে শুরু করল যা ছোটবেলার ক্রিকেটে আসত। কয়েকদিন পর অফিসে একটা মজার ঘটনা ঘটল। ক্লায়েন্ট মিটিং ছিল। পারভেজ তার ছোট প্রেজেন্টেশনের মাইক্রো মাস্টারি করে ফেলেছিল। এখন সে খুব বেশি চিন্তা না করেই বলতে পারত। মিটিংয়ের আগে সে ভাবল, আজ যদি আমি একটু খেলি তাহলে। সে স্লাইডগুলো একই রাখল, কিন্তু বলার ধরনে সামান্য পরিবর্তন করল। এক জায়গায় একটা কৌতুক যোগ করল, এক জায়গায় একটা প্রশ্ন করল। মিটিং শেষ হওয়ার পর ক্লায়েন্ট বলল, আজকের প্রেজেন্টেশনটা অনেক বেশি জীবন্ত মনে হলো। মূল শিক্ষাগুলো হলো, দরজার ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ট্রিক দিয়ে শুরু করুন, রাবব্যাট ব্যারিয়ার বা জড়তা কাটিয়ে উঠুন, একটা ছোট কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে মাইক্রো মাস্টারি অর্জন করুন, নিশ্চিত করুন যে কাজটা প্রতিদিন পুনরাবৃত্তি বা রিপিট করার মতো যথেষ্ট ছোট, মস্তিষ্ককে আগ্রহী রাখতে তাৎক্ষণিক পুরস্কার খুঁজুন, এবং অবশেষে সত্যি দক্ষতা অর্জনের জন্য সেই স্কিল বা দক্ষতা নিয়ে এলুন। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।